নগ্ন পিঠে ধবধবে সাদা বিছানায় উপুড় হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে শহরের নামকরা শিল্পপতি মির্জা সাদাব শাহিদের একমাত্র পুত্র আবু ইয়াজ শাহের যুবরাজ। তার সমস্ত পিঠ জুড়ে অঙ্কিত রয়েছে বিশালাকার এক ঈগলের হিংস্র কালারফুল ট্যাটু, সাথে গলা পেঁচিয়ে রাখা বীভৎস এক ড্রাগন স্নেকের ভয়ঙ্কর কালো ট্যাটু। দেখে মনে হচ্ছে ঈগলটি সাপটিকে শিকারের জন্য হাঁ করে আছে। উন্মুক্ত লোভহীন ফর্সা পিঠটি কাটাকাটি আর নিজ জখমের দাগে বীভৎস রূপ ধারণ করেছে। দৃশ্যমান কাটা দাগগুলো কোনোটা পুরনো, আবার কোনোটা দগদগে, আবার কোনোটার ব্যান্ডেজ থেকে চুইয়ে চুইয়ে রক্ত গড়িয়ে গায়ের সাথে শুকিয়ে দাগ হয়ে আছে। জিম করা পেটানো শরীরে দাগগুলো খুবই বেমানান ঠেকছে। যুবরাজের জন্ম বাংলাদেশে হলেও শৈশব কৈশোর দুই কেটেছে বিদেশের মাটিতে। সাদাব শাহিরের স্ত্রী নবনীতা গত হয়েছেন যুবরাজের বয়স যখন মাত্র 5-এর ঘরে। তখন মাতৃহীন যুবরাজকে লালন পালন করতে বেশ হিমশিম খেতে হয় সাদাব শাহিরকে। এত অল্প বয়সে মা হারিয়ে ছেলেটি সারাক্ষণ মা মা করে কাঁদতে থাকতো। কাঁদতে কাঁদতে যখন দুর্বল হয়ে যেত তখন ঘরের এক কোণে মেঝেতে শুয়ে ঘুমিয়ে পড়ত। বাসার হেল্পিং হ্যান্ড কোনোভাবেই ছোট যুবরাজকে হ্যান্ডেল করতে পারত না। একদিকে ভালোবাসার স্ত্রী বিয়োগ, অন্যদিকে ছেলের অসহায় কান্নাকাটি। চোখের সামনে ছেলের এমন করুণ অবস্থা দেখে নিরুপায় হয়ে হু হু করে চোখের জল ফেলতেন সাদাব শাহির। ব্যবসায় নাকি নিজের ছেলে, কোনটা রেখে কোনটা সামলাবেন দিশাই যেন খুঁজে পাচ্ছিলেন না সাদাব শাহির। শেষমেশ উপায় না পেয়ে লস এঞ্জেলস এ বসবাসরত নিজের ছোট বোন সামিনার কাছে রেখে মানুষ করেছেন একমাত্র ছেলেকে। এদিকে সামিনা ছিলেন নিঃসন্তান। প্রভাব প্রতিপত্তি সব কিছু থাকলেও একটা সন্তানের অভাবে আল্লাহর দরবারে প্রতিনিয়ত জায়নামাজে মাথা ঠুকে কাঁদতেন সামিনা। কিন্তু বিধাতা মুখ তুলে সামিনাকে দেখেনি। সাদাব শাহির যখন সামিনাকে নবনীতার মৃত্যুর খবর জানিয়ে যুবরাজের অসহায় করুণ অবস্থা জানালেন, ঠিক তখনই সামিনা এক বাক্যে রাজপুত্রের মতো দেখতে ভাইপুকে বুকে টেনে নিয়েছিলেন। কোনো প্রকার কষ্ট পৌঁছাতে না দিয়ে নিজের সবটুকু ঢেলে মাতৃ ভালোবাসায় বড় করেছেন যুবরাজকে। এই 28 বছর বয়সে যুবরাজ কখনো খুঁজতে আসেনি কে তার আসল মা আর কে তার ফুপি। সামিনার স্বামী আদনান সাহিল বছর 10 আগে গাড়ি অ্যাক্সিডেন্টে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। আদনান সাহিল ছিলেন অত্যন্ত ভালো মনের মানুষ। অকাল স্বামী বিয়োগে সামিনা খুবই ভেঙে পড়েন। স্বামীহীন বিদেশ বাড়ি সামিনার কাছে প্রতি মুহূর্তে নরকের যন্ত্রণাদায়ক কুঠুরি মনে হতো। তাই তিনি যুবরাজকে নিউ ইয়র্কে পাঠিয়ে দিয়ে দেশে ফিরে আসেন তার ভাইয়ের কাছে। সাদাব শাহির আর সামিনা দুই ভাই বোন মিলে এখন একই বাড়িতে থাকেন। সাদাব শাহির কখনো চাননি মায়ের আদরের অভাবে তার ছেলে বকে যাক। তিনি সবসময় চেয়ে এসেছেন ছেলে সৎ, পরোপকারী, ভালো চরিত্রের অধিকারী হবে। কিন্তু ধীরে ধীরে তার মনে হচ্ছে বেলা শেষে তিনি হেরে গিয়েছেন। নবনীতাকে দেওয়া কথা তিনি বোধহয় রাখতে পারেননি। নিজ কক্ষে বিছানার উপর এলোমেলো হয়ে বেঘরে ঘুমাচ্ছে যুবরাজ। বিশাল বড় কক্ষ জুড়ে পিনপতন নীরবতা বিরাজমান। কক্ষটির একটা সাইড কিছু ইনডোর প্ল্যান্ট আর ক্যাকটাস দিয়ে সজ্জিত। আসবাবপত্র বলতে একটা কিং সাইজ বেড, একটা বেড সাইজ টেবিল, একটি ড্রেসিং টেবিল আর একটা ওয়ার্ড্রোব। ঘরের আরেকটা কোণে একটা ঝুড়িতে হকি স্টিক, ব্যাট, ক্রিকেট স্ট্যাম্প আর কিছু লাঠি সোটা দিয়ে ঠাসানো। বিশালাকার জানালার ভারী পর্দাগুলো এমনভাবে টানা হয়েছে যাতে কোনো প্রকার ফাঁক ফোকর গলিয়ে সামান্যতম আলো ঘরের ভেতর প্রবেশ করতে না পারে। বাগান বাড়ির মতো দেখতে বৃহদাকার অট্টালিকাটি শহরের এমন জায়গায় গড়েছেন সাদাব শাহির, যেখানে যানবাহনের শব্দ তো দূরে থাক, মানুষের কোলাহল পর্যন্ত পৌঁছায় না। যার কারণে কক্ষে আলো না থাকলে রাত কি দিন কিছুই অনুমান করা যায় না। বেডসাইড টেবিলের উপর থাকা মোবাইল নামক যন্ত্রটি হঠাৎই সকল নীরবতা বিলীন করে ভো ভো শব্দ তুলে কাঁপতে থাকলো। অসময়ে নিজের ঘুমের ব্যাঘাত ঘটায় চোখ মুখ কুঁচকে দুই পাশ থেকে দুইটা বালিশ নিয়ে কানে আর মাথায় চেপে ধরল যুবরাজ।
কিন্তু অনুভূতিহীন যন্ত্রটি কি এত কিছু বোঝে? শব্দ থেমে যেতেই যুবরাজ ফিচেল হেসে আবার ঘুমের রাজ্যে পাড়ি জমাতে চাইল। কিন্তু ফোনটি দ্বিতীয়বার দফায় আবার শব্দ তুলে কেঁপে উঠল। রুমের রেশ ঘুমের রেশ কেটে মুহূর্তে যুবরাজের শিরা উপশিরায় তেজের ধমক বয়ে গেল। অসময়ে যেই ব্যক্তি ফোন করেছে তার উপর খুন চেপে গেল। কোমর পর্যন্ত জড়ানো কাঁথাটিকে সজোরে লাথি মেরে ফ্লোরে ফেলে দিয়ে রক্তবর্ণ চক্ষু নিয়ে উঠে বসল। ততক্ষণে আবারও ফোনের লাইন কেটে গিয়েছে। মুখে বিশ্রী গালাগাল উচ্চারণ করে চোখ কচলাতে কচলাতে ফোন হাতে নিয়ে আননোন নাম্বার দেখে মেজাজের পারদ আরও 2 ধাপ চটে গেল। নাম্বারটি কার এটা জানার জন্য মাথায় নিয়ন্ত্রণহীন রাগ কিলবিল করে উঠল। বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টি প্রয়োগ করে নম্বরটি দেখে কিছুক্ষণ গভীরভাবে চিন্তা করতে লাগলো। পরিচিত কারো নম্বর মনে হলো না। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে নম্বরটি ডায়াল করতেই ওপাশ থেকে সুমধুর কণ্ঠে উত্তর এলো, আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। যুবরাজ লাইন কেটে দিয়ে মেঝের দিকে কিছুক্ষণ দৃষ্টি নিয়ে নীরবে বসে রইল। রাগে তার পাগল হয়ে যেতে ইচ্ছে করছে। সারা রাত তার 1 মিনিটের জন্য ঘুম হয়নি। ভোর রাত্রের দিকে কেবলই চোখটা একটু লেগে এসেছে। এখন সকাল 6টা বাজতে আরও 2 মিনিট বাকি। এই মুহূর্তে কার এত বড় দুঃসাহস জাগলো এই যুবরাজের ঘুমের ব্যাঘাত ঘটানোর? যুবরাজ যতক্ষণ না তার কলিজা খুবলে বের করে আনতে পারবে ততক্ষণ সে কিছুতেই শান্তি নিদ্রায় যেতে পারবে না। মেঝে থেকে তীক্ষ্ণ দৃষ্টি তুলে ফোনের উপর নিবদ্ধ করল। কন্ট্যাক্ট লিস্ট থেকে নিজের পার্সোনাল হ্যাকার রায়াফ রেদওয়ানের নাম্বার ডায়াল করে কানে তুলল। প্রথমবারের রিং রায়াফ তুলল না। এতে যুবরাজের রাগ আকাশচুম্বী হলো। মুখে অদ্ভুত এক গালি উচ্চারণ করে দ্বিতীয়বার কল লাগালো। লাইন কেটে যাবে এরকম সময় শেষ মুহূর্তে রায়াফ কিছুটা বিরক্ত হয়ে ফোনে রিসিভ করতেই গমগমে ভরাট কণ্ঠে যুবরাজ বলে উঠল, একটা নম্বর দিচ্ছি, এক্ষুনি এর ছবি সহ সকল ইনফরমেশন চাই। রায়াফ ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল, ঘুমাচ্ছি ব্রো, ঘুম থেকে উঠে দেই, চোখ খুলতে অনেক কষ্ট হচ্ছে। যুবরাজ হুঙ্কার ছেড়ে বলে উঠল, তোর চোখ খুলতে কষ্ট হচ্ছে আর আমার ঘুমাতে কষ্ট হচ্ছে। এখন বল কোনটা আগে, তোর চোখ খোলা নাকি আমার চোখ বন্ধ করা? ঘটনা বেগতিক বুঝতে পারল রায়াফ। ধরপড় করে ঘুম ফেলে নিজের ল্যাপটপ টেনে বাবু হয়ে বিছানায় বসল। হাই তুলতে তুলতে ল্যাপটপ অন করে কাজ করতে করতে রায়াফ বলে উঠল, নম্বর দে আর আমাকে 5 মিনিটস টাইম দে। যুবরাজ খট করে লাইন কেটে দিয়ে রায়াফের নম্বরে SMS পাঠিয়ে উত্তরের অপেক্ষায় বিছানায় চিত হয়ে শুয়ে মাথার পেছনে 2 হাত রেখে পায়ের উপর পা তুলে সামনে নাচাতে লাগলো আর ভাবতে লাগলো, যে আমার ঘুমের ব্যাঘাত ঘটিয়েছে এই 7 সকালে আর তার শাস্তি হিসেবে কীভাবে দেব আমি? কুপিয়ে পিস পিস করে লবণ ভরে নাকি 1 মাস বিভিন্ন টর্চারের উপর রেখে তাকে না ঘুমাতে দিয়ে? যুবরাজের চিন্তায় ভাটা পড়ল মেসেজের টুং শব্দে। ধূর্ত শিয়াল যেভাবে শিকার আক্রমণ করে ঠিক সেইভাবে ছো মেরে নিজের ফোন হাতে তুলে লক ছাড়িয়ে রায়াফের মেসেজ ওপেন করল যুবরাজ। মুহূর্তের ব্যবধানে রাগের পারদ চির হয়ে গেল। চোখের ঘুম কোথায় গিয়ে পালালো তার হদিশই পাওয়া গেল না। টনটনে মাথা ব্যথাটা নিমিষেই গায়েব হয়ে শরীর মন দুটোই প্রশান্তিতে ভরে গেল। বার 2 ফাঁকা ঢোক গিলে শুষ্ক গলাটা ভেজানোর চেষ্টা করল যুবরাজ, কিন্তু গলাটা ভেজার পরবর্তীতে চৈত্র মাসের খরায় ফেটে যাওয়া চৌচির ভূমির ন্যায় দ্বিগুণ শুষ্ক হয়ে উঠল। মুহূর্তেই পুরো শরীর মন অস্থির হয়ে উঠল যুবরাজের। হাতের ফোন বিছানায় ফেলে দ্রুত জানালার পর্দা সরিয়ে রুম আলোকিত করে দিল যুবরাজ। তবুও তার অস্থিরতা কোনোভাবেই কমছে না। এসির পাওয়ার 19। সাধারণত এই টেম্পারেচারে শীত অনুভূত হওয়ার কথা, কিন্তু যুবরাজের সমস্ত শরীর ঘামে ভেজে চপচপে অবস্থা। নিজের অস্থিরতা কমাতে দ্রুত বেলকনির দরজা খুলে দৌড়ে বৃহদাকার খোলা ব্যালকনিতে এসে দাঁড়ালো যুবরাজ। এরপর বিল্ডিংয়ে হাত দিয়ে সামান্য ঝুঁকে বুক ভরে শ্বাস টেনে মনে মনে বলে উঠল, এবার একটু ভালো লাগছে। এত ভোরবেলায় উঠে যুবরাজ কখনো প্রকৃতির এমন শান্ত স্নিগ্ধ রূপ দেখেনি বললে ভুল হবে। বিভিন্ন ব্যস্ততায় তার সময় হয়ে ওঠেনি। ফুরফুরে ঠান্ডা উত্তীরীয় সমীকরণ সাথে
পূব আকাশে লাল টকটকে সূর্যের আভা ছড়ানো দৃশ্য সব কিছুই যেন যুবরাজকে দ্বিতীয় দফায় মুগ্ধ করলো। ভোরের নির্মল মিষ্টি বাতাস যুবরাজের ঘাড় সমান এলোমেলো চকলেট রঙা চুলগুলো এলোপাতাড়ি উড়িয়ে দৃষ্টি সীমানা অবরোধ করতে চাইছে। যুবরাজ দুই হাতের সাহায্যে ব্র্যাক ব্রাশ এর মতো মতো করে চুলগুলো পেছনে ঠেলে দিয়ে পুনরায় প্রকৃতির সৌন্দর্য উপভোগে মগ্ন হলো। কিন্তু বেশিক্ষণ সেই সৌন্দর্য দৃষ্টি উপভোগ করতে চাইল না। যুবরাজের মনে হলো কিছুক্ষণ আগে সে যেই সৌন্দর্য উপভোগ করেছে সেই সৌন্দর্য পৃথিবী তার দ্বিতীয় সৃষ্টিই হয়নি। বেহায়া মন দ্বিতীয়বার সেই সৌন্দর্যের দর্শন চাইল। নিজের মনের উপর দিয়ে নিজেই নিয়ন্ত্রণ খাটছে না যেন। নিজেকে শাসিয়ে ঠোঁট কামড়ে নিজের কক্ষে চলে এলো যুবরাজ। লাজুক হেসে ফোন হাতে তুলে রায়াফের পাঠানো মেসেজ ওপেন করে মুচকি হাসল। ফোনের স্ক্রিনে কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে ধীর কণ্ঠে বলে উঠল, যুবরাজ সবসময় দুটো জিনিসের লোভ এড়িয়ে গিয়েছে। এক হচ্ছে টাকা, দ্বিতীয় হচ্ছে নারী। টাকা আর নারী দুটোই এই মির্জা আবইয়াজ শাহীর যুবরাজকে ধরা দিয়েছে স্বেচ্ছায়। যুবরাজ সেই সুযোগের সদ্ব্যবহার করে কখনো এই দুটো জিনিস হাসিল করেনি। কিন্তু তোমাকে যে কোনো মূল্যে এই যুবরাজ হাসিল করবে। নিজে থেকে ধরা দিয়ে বড় বিপদে পড়ে গেলে সুইটহার্ট, এবার সামলাও আমাকে। কী ব্যাপার রাজ্য, তোমাকে যে নাম্বারটা দিয়েছিলাম সেটা সম্পর্কে খোঁজ নিয়ে অফিসে ডাটা সাবমিট করনি কেন? সোয়ার টিম কমান্ডের ভারিক্কি আওয়াজে থতমত খেল রেহনুমা রাজার রাবাব রাজ্য। নিজেকে স্বাভাবিক রেখে কম্পিউটারে কিছু সার্চ করতে করতে অফিসারের উদ্দেশ্যে ভারী কণ্ঠে বলে উঠল, সারা রাত চেষ্টা করার পর ভোররাত্রির দিকে আমি তার ফোন খোলা পেয়েছি স্যার। দুইবার কল করেও কোনো রেসপন্স পাওয়া যায়নি। এদিকে আমার মোবাইলের ব্যাটারি ডেড হয়ে যাওয়ার আপনাকেও কোনো ইনফরমেশন দিতে পারিনি। কিন্তু আমি অফিসে এসে ডাটা চেক করে দেখেছি, আপনি যে নম্বর আমাকে দিয়েছেন তাতে একটা ডিজিট ভুল ছিল। আমি সারা রাত রং নাম্বারের পেছনে ঘুরেছি স্যার। জুনিয়র অফিসারের মুখের এমন কড়া কণ্ঠ ঠিক হজম হলো না কমান্ডার বেনজির আশফির। নিজেকে বিজ্ঞ জাহির করতে নিজের ড্রয়ার থেকে ক্রিমিনাল লিস্ট বের করে নিজের সেন্ড করা নম্বর আর কাঙ্ক্ষিত ব্যক্তির নম্বর কাটায় মিলিয়ে নিলেন। নিজের ভুল চোখে পড়তেই ক্রিমিনাল পেপার ড্রয়ারে পুরে গলা খাকারি দিয়ে বলে উঠলেন, নম্বরে যে ডিজিট ভুল আছে এটা তখনই বলা উচিত ছিল যখন তোমাকে নাম্বার সেন্ড করেছি। ক্রিমিনাল লিস্ট না দেখে কিভাবে জানবো স্যার যে নম্বর ভুল আছে? অবাক হয়ে জানতে চাইল রাজ্য। মেয়েটির অত্যাধিক সাহস দেখে চোখ মুখ কুঁচকে গজগজ করতে করতে কম্পিউটারের সামনে বসে পড়লেন বেনজির আশফি। যেই কমান্ডারের ভয়ে সোয়াট এর পুরো টিম মাথা ঝুঁকিয়ে থাকে, সেখানে এই মেয়ে চোখে চোখ রেখে জবাব দিচ্ছে। এই অফিসারকে একটা উচিত শিক্ষা দেব আজকে, মনে মনে সিদ্ধান্ত নিলেন কমান্ডার বেনজির। যেই ভাবনা সেই কাজ। নিজের ঠাট বজায় রাখতে গড় করে বলে উঠলেন, আজকের দিনের মধ্যে এই ক্রিমিনালের সকল ইনফরমেশন তুমি একাই জোগাড় করবে, কারো হেল্প নিতে পারবে না, এমনকি তোমার সহকারী অ্যানিরও না। কমান্ডারের এমন কথায় রাজ্য যেন আকাশ থেকে পড়ল। মনে মনে ভাবতে লাগলো, ওনার সাথে কিসের শত্রুতা আমার, সারাক্ষণ এভাবে পিছিয়ে লেগে থাকে। সুযোগ পেলে ঠিক একদিন বেটা তোর খাড় মটকে দেবো দেখিস। কি হলো, বসে বসে কি ভাবছ? এখনো যাচ্ছ না কেন? কমান্ডারের উঁচু ধমকে নড়ে চড়ে উঠল রাজ্য। মুখে স্মিত হাসি ঝুলিয়ে বোকার মতো হে হে করে হেসে বলে উঠল, যাচ্ছি স্যার, যাচ্ছি। বলতে বলতে নিজের কম্পিউটার অফ করে প্রয়োজনীয় অপেয়ন নিয়ে অফিসের বাইরে বেরিয়ে এলো রাজ্য। পার্কিং লটে এসে বাইক স্টার্ট দেবার আগে পেছন থেকে ডেকে উঠল অ্যানি। রাজ্যের দিকে তাকিয়ে জিজ্ঞাসু হয়ে জানতে চাইল, এই অসময়ে সিভিল ড্রেসে কোথায় যাচ্ছিস তুই? মাথার হেলমেট পরতে পরতে অ্যানির দিকে অসহায় চোখে তাকিয়ে রাজ্য বলে উঠল, হাইড অ্যান্ড সিক খেলতে যাচ্ছি। আমিও যাব তোর সাথে, দাঁড়া। বলে অ্যানি বাইকে ওঠার জন্য উদ্যত হলো। যেতে পারবি না, খারুশ কমান্ডার আমার সাথে তোকে অ্যালাউ করবে না। বলেই বাইক স্টার্ট দিয়ে ভো ভো করে অ্যানির দৃষ্টির সীমানা থেকে ধুলো উড়িয়ে চলে গেল রাজ্য। রাজ্যের যাবার পানে তাকিয়ে ফুস করে শ্বাস ছেড়ে অফিসে ঢুকে পড়ল অ্যানি। জানতে পেরেছিস
সেদিন রাতে কে হামলা করেছিল আমার উপর? প্রশ্নটি করে রায়েফের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল যুবরাজ। নিজের হাতের ট্যাব ঘেঁটে একটা ছবি সহ কিছু ইনফরমেশন বের করে যুবরাজের দিকে ট্যাবটা এগিয়ে দিয়ে রায়েফ বলে উঠল, এই ব্যক্তি তোকে গুলি করে মারতে চেয়েছিল সেদিন। সে একজন পেইড কিলার। শুধু তাই নয়, শহরের যত ধরনের খুন আর গুম আছে তার অর্ধেক এই ব্যক্তিই করে থাকে। মোহাম্মদপুর থানাতে তার নামে ৪৬টি গুম আর খুনের কেস রয়েছে। এখন পর্যন্ত পুলিশ তাকে ধরতেই পারেনি। কেন ধরতে পারেনি? এটা কি পুলিশের ব্যর্থতা, নাকি কোনো ভীতি থেকে তাকে ধরছে না? যুবরাজ রায়াফের দিকে প্রশ্ন ছুড়ে নিজের গায়ের শার্টের হাতা ফোল্ড করার দিকে মনোযোগ দিল। রায়াফ কিছুক্ষণ মৌন থেকে বলে উঠল, ওনার পেছনে বড় বড় মানুষের হাত আছে। সবাই তাকে শেল্টার দিয়ে পুষে রেখেছে। এজন্য পুলিশ কোনোভাবেই তার নাগাল পাচ্ছে না। হাতে ঘড়ি পড়তে পড়তে যুবরাজ বলে উঠল, চল আমার সাথে। রায়াফ ট্যাব ব্যাগে পড়তে পড়তে বলে উঠল, কোথায়? বড় বড় হাত কাটতে। কথাটি বলেই মুখে কাঠিন্য ভাব এনে পেছনের দিকে না তাকিয়ে লম্বা লম্বা পা ফেলে গটগট করে হাঁটা দিল যুবরাজ। শহরের নামকরা একটি বিশাল শপিং মলের সামনে দাঁড়িয়ে আছে রাজ্য। বৃহদাকার এই ৮ তলা বিশিষ্ট শপিং মলটির ওপর থেকে নিচ পর্যন্ত বরফ করে ফুস করে শ্বাস ছেড়ে মাথার হেলমেট খুলে বাইকে রেখে ভেতরে ঢোকার জন্য পা বাড়ালো সে। চেকিং পয়েন্টে সিকিউরিটি গার্ড তার কাঁধের ব্যাগ চেক করতে চাইলে প্যান্টের ব্যাক পকেট থেকে নিজের আইডি কার্ড বের করে সামনে মেলে ধরতেই সিকিউরিটি ভীত কণ্ঠে বলে ওঠে, সরি ম্যাম। চোখে কালো রোদ, চশমা লাগিয়ে অনুসন্ধিত হয়ে এদিক সেদিক তাকাতে তাকাতে স্কেলটরে উঠে দাঁড়ালো রাজ্য। হাত ঘড়িতে সময় দেখে জাতীয় শব্দ উচ্চারণ করে নিজের প্ল্যান সাজাতে মাথা নিচু করে ভাবতে লাগলো। চলন্ত সিঁড়ি ধরে পুরাতন মোবাইল যেখানে বেচা কিনা হয় সেখানে ছুটে চলল রাজ্য। একটি দোকানে গিয়ে হাতে থাকা ছবি দেখিয়ে বলে উঠল, এই ফোনটি এখানকার কোন দোকান থেকে নেওয়া হয়েছে? ফোনটি দেখেই দোকানদার কর্মচারী ছেলে দুটো একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে ফাঁকা ঢোক গেল। তাদের মুখের হঠাৎ পরিবর্তন দেখেই রাজ্য বলে উঠল, কোন দোকানের ফোন এটা? ভীত ছেলে দুটো আঙুলের ইশারায় পাশের দোকান নির্দেশ করতেই রাজ্য আর বাক্য খরচ না করে সেই দোকানটিতে গিয়ে বলে উঠল, কে কিনেছে এই ফোনটি? দোকানে মাঝবয়সী পাঞ্জাবি টুপি পরিহিত এক লোক রাজ্যের হাতের ছবি দিয়ে দিকে তাকিয়ে কঠিন বিরক্তি নিয়ে বলে উঠল, এই ফোন আমার দোকানের না, আর বেশি ক্যাচাল না করাই ভালো। ভালোই কাইটা পড়েন। লোকটির কথা শুনে রাজ্য ফিচিল হেসে বলে উঠল, কেটে পড়ার হিসেব পরে, আগে বলুন কে কিনেছে এই ফোন? লোকটি চোখ মুখ কুচকে বিরক্তি ভাব দেখিয়ে বলে উঠল, এখন নামাজের টাইম, আপনি সরেন এখান থেকে। রাজ্য বুঝে গেল সোজা আঙুলে ঘি উঠবে না এখান থেকে। দ্রুত ব্যাগ থেকে হ্যাকলার VP9 পিস্তল বের করে লোকটির কপাল বরাবর তাক করে তেজি কণ্ঠে বলে উঠল, হু বট দিস মোবাইল ফোন? এবার লোকটির মাঝে কিছুটা আতঙ্ক পরিলক্ষিত হলো। 2 হাত উপরে তুলে ধীর কণ্ঠে বলে উঠল, ম্যাডাম, আমরা শুধু পুরান মোবাইল বেচা কিনা করি। দোকানে এই মোবাইলটা সবচেয়ে পুরান মডেলের ফোন আসছিল। শুধু তাই না, সাথে একটা সিমও আসছিল। কিছুদিন আগে কিছু ছেলে পেলে আইসা জোরপূর্বক এই ফোনটা নিয়ে গেছে। আমরা তাদের নাম জিজ্ঞেস করলে তারা বলছিল আমরা কালামানিকের লোক। এই ফোন কালামানিকের কাজের জন্য আমরা নিচ্ছি। আপনি তো জানেন ওই লোক কত ভয়ঙ্কর। লোকটির কপাল থেকে পিস্তল সরিয়ে রাজ্য বলে উঠল, আপনি কখনো সচক্ষে কালামানিককে দেখেছেন? লোকটি রাজ্যের প্রশ্নের জবাবে ভীতি মিশ্রিত কণ্ঠে উত্তর দিল, এই কালামানিক যারে খুন করে সে ছাড়া আর কেউ কোনো দিন তারে নিজ চোখে দেখে নাই ম্যাডাম। লোকটির কথায় রাজ্যের কপালে চিন্তার ভাঁজ পড়ল। ফোনটিতে সেই সিম ছিল সেই সিমের মালিক বছর 2 আগেই গত হয়েছেন পুলিশের অ্যাকাউন্টারে। কারণ লোকটি ছিলেন একজন দাগী আসামি। প্রশাসনের উপর মহল থেকে অর্ডার ছিল তাকে দেখা মাত্র সরাসরি ক্রসফায়ার করার। লোকটির ব্যবহৃত ফোন আর সিম দুটোই পুলিশ তন্ন করে খুঁজেছে বিভিন্ন ইনফরমেশনের তাগিদে। সব কিছু পাওয়া গেলেও সেই সময় লোকটির ব্যবহৃত সিম সমেত মোবাইলটি মিসিং ছিল।
এতদিন পরে এই কালো মানিক কীভাবে বেছে বেছে এই ফোনটি খুঁজে বের করলো? কী রহস্য এখানে? লোকটির সাথে কালামানিকের কোনো যোগসূত্র নেই তো? সারা রাতে নির্ঘুম আর ডিউটির প্রেসারে মাথা টনটন করে উঠল রাজ্যে। কোনো মতে মাথা চেপে ধরে সেই দোকান থেকে প্রস্থান নিয়ে পায়ে চলা সিঁড়ির দিকে এগিয়ে গেল। এই মুহূর্তে তার রুটট্রফে ওঠা অত্যন্ত জরুরি। গোয়েন্দা ইনফরমেশন মোতাবেক শপিং মলের অপোজিট সাইডে যে 9 তলা বিশিষ্ট লাক্সারি হোটেলটি রয়েছে তার 8 তলার দক্ষিণ পাশের যে কোনো একটি রুমে কালামানিক রয়েছে। পুলিশ যতটুকু অনুসন্ধান করেছে সেই মোতাবেক নাম কালামানিক হলেও লোকটি থপথপে ফর্সা, শক্তপোক্ত, গোফওয়ালা মাঝবয়সী একজন ব্যক্তি। রাজা মাথা নিচু করে হাঁটতে হাঁটতে হঠাৎই কিছুর সাথে ধাক্কা খেয়ে চোখ মেলে উপরে তাকায়। সামনে দাঁড়ানো অদ্ভুত রকমের সৌন্দর্যে ভরপুর বিশালাকার সুঠামদেহী সুপুরুষ দেখে রাজ্য কিছুটা ভরকে গেল। এরকম যুবকের দেখা সচরাচর পাওয়া যায় না বললেই চলে। হাতে কপালে ব্যান্ডেজ লাগানো, লাল টকটকে ঠোঁট দুটোর মাঝখানে জ্বলন্ত সিগারেট ঠাসানো, চোখের দৃষ্টি গোলক ধাঁধার নেয়। এক ধরনের দৃষ্টি দিয়ে যে কাউকে মুহূর্তেই হিপনোটাইজ করা যায়। ঘাড় সমান স্টাইল করে কাটা চুলগুলো যুবকের সৌন্দর্য অন্য সব পুরুষের থেকে 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। বুকের কাছে শার্টের বাটন খোলা থাকার দারুণ, গলার কাছে ভয়ঙ্কর এক সাপের লকেটকে জিভ বের করা, হা করানো ট্যাটু দেখলে যে কারো শরীর শিউরে উঠতে বাধ্য। যুবকের এমন আলাদা শিহরণ জাগানো সৌন্দর্যে মুগ্ধ হবার বদলে আশ্চর্য হয়ে নিজেকে সামলে ধরে রাজ্য। এরপর বিনয়ের সাথে মিহি কণ্ঠে বলে উঠল, আই এম এক্সট্রিমলি সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। কথাটি বলেই রাজ্য রাস্তা ছেড়ে দিয়ে নিজের গন্তব্যের দিকে হাঁটা দেয়। এদিকে সুপুরুষ যুবক ভ্রুকুচকে নিয়ন্ত্রণহীন রাগ দেখিয়ে সামনে দাঁড়ানো মানবীর দিকে নজর দেয়। মুহূর্তে ঠোঁট প্রশস্ত হয়ে রাগ পানি হয়ে আপনা আপনি কণ্ঠ থেকে নির্গত হয় আবেশ জড়ানো বাক্য, সুবহানাল্লাহ। রাজ্যের যাবার পানে এক দৃষ্টিতে তাকিয়ে নিজের হৃদযন্ত্রের হার্টবিট মিস করে এ পাশের পুরুষ, পাশে দাঁড়ানো রায়াফ সব কিছু পর্যবেক্ষণ করে গলা খাকারি দিয়ে নিচু কণ্ঠে বলে ওঠে, এভাবে বুকে হাত চেপে দাঁড়িয়ে আছিস কেন? কোনো প্রবলেম হচ্ছে? মরে যাচ্ছি বন্ধু, এই ঘাতকিনী আমাকে ঘায়েল করেছে। যুবরাজের মুখে এমন উদ্ভট বাণী শুনে রায়া ফিক করে হেসে উঠল। তবুও যুবরাজের মধ্যে কোনো হেলদোল লক্ষিত হলো না। রায়াফ তৃতীয় দফায় বাহুতে পাঁচ মেরে বলে উঠল, যেটা করতে এসেছিস সেটা করবি না, নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করবি? যুবরাজ বুকে হাত রেখে মন্ত্রমুগ্ধের ন্যায় বলে উঠল, তোর ভাবির সৌন্দর্য দর্শনের উসিলায় হামলাকারীর জান আমি ভিক্ষা দিয়ে দিলাম ব্রো। রায়াফ যুবরাজের কথার আগামাতা না বুঝে যুবরাজকে টেনে এক কর্নারে এনে দাঁড় করিয়ে চাপা কণ্ঠে বলে উঠল, এসব কি বলছিস? এখানে এভাবে জোরে জোরে? মেয়েটাকে তুই চিনিস? হুঁশ ফিরল যুবরাজের। রায়াফের কথার প্রত্যুত্তর না করে ভরাট কণ্ঠে বলে উঠল, মেয়েটা আমার হৃদয় চুরি করে নিয়ে গিয়েছে ব্রো। চল চোর ধরে আনি। 8 তলা বিশিষ্ট শপিং মলটির খোলা ছাদের একদম রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে রাজ্য। মধ্য আকাশে সূর্যটা তীর্যকভাবে বিকিরণ ছড়িয়ে যাচ্ছে। রোদের উত্তাপে মাথা ফেটে যাবার উপক্রম। চারদিক থেকে এলোমেলো হয়ে আসা বাতাস যদিও কিছুটা স্বস্তি দিচ্ছে, কিন্তু চোখ মেলে পরিষ্কারভাবে কিছুই দেখা যাচ্ছে না। সূর্যের বেগুনি রশ্মির কারণে আপনা আপনি চোখ বন্ধ হয়ে যাবার উপক্রম। রোদ থেকে কিছুটা স্বস্তি পাবার জন্য রাজ্য পরনের প্যান্টের বেল্ট লুপের সাথে গুজে রাখা কালো রোদ চশমা চোখে দিয়ে মাথায় একটা ক্যাপ পরে কাঁধের ভারী ব্যাগটির নিচে নামিয়ে রাখল। এরপর অপোজিট সাইডের বিল্ডিংটির দিকে তাকিয়ে দক্ষিণ পাশের সমস্ত দরজা জানালা পরখ করে নিল। দক্ষিণ পাশের 8 তলার সাইড জুড়ে 7টি জানালা আর 4টি দরজা রয়েছে। তড়িঘড়ি করে রাজ্যের ব্যাগের চেইন খুলে সোয়াট টিমের জন্য বরাদ্দকৃত বারেট M82 রাইফেল বের করে তাতে ক্লিপ, গ্রিপ, বুলেট এবং টেলিস্কোপ সেট করে রাইফেল স্ট্যান্ডের সহিত রেলিংয়ের ওপর দাঁড় করালো। শকুনের মতো নিখুঁত চোখে স্কোপ ঘুরিয়ে ঘুরিয়ে প্রতিটি জানালা বরাবর তাক করে খুঁজতে লাগলো কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে।
একে একে 7টি জানালা দরজা খুঁজেও সেরকম সন্দেহজনক কিছুই পাওয়া গেল না। নিরাশ হয়ে রেলিংয়ের সাথে হেলান দিয়ে নিচে বসে পড়ল সে। এরপর ব্যাগে থাকা পানির বোতলের ক্যাপ খুলে ঠক ঠক করে হাফ লিটারের পুরো বোতল সাবার করে দম ছাড়ল। রোদের প্রখরতায় শরীর পুড়ে যাচ্ছে, মাথা বেয়ে বেয়ে মোটা মোটা ঘাম গাল গড়িয়ে গ্রেবাতে এসে আছড়ে পড়ছে। হাঁপ ছেড়ে কুঁজো হয়ে দাঁড়িয়ে আবার স্কোপে চোখ রাখল রাজ্য। কিছু সময় অতিবাহিত হবার পর একটা জানালা বরাবর রাইফেল তাক করতে ঘটে গেল শরীর হিম ধরানো মর্মান্তিক এক ঘটনা। চোখ মুখ কালো কাপড়ে আবৃত এক লোক একজন কিশোরী মেয়ের গলা চেপে ধরে আছে। মেয়েটি নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু লোকটির শক্তির সাথে কোনোভাবে মেয়েটি কোলাতে পারছে না। মুহূর্তে মেয়েটির জিভ পেরিয়ে এলো। রাজ্য এই ঘটনা সহ্য করতে না পেরে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে ট্রিগার চাপল। মুহূর্তে বিকট শব্দে একটি গুলি বন্দুকের নল থেকে বেরিয়ে প্রবল বেগে আঘাত হানল ওপাশের জানালার গ্রিলে। গুলির শব্দ হতেই আগন্তুক লোকটি মেয়েটিকে সজোরে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে পালিয়ে গেল। এই প্রথম রাজ্য তার টার্গেট মিস করেছে। ভাবতেই নিজের উপর নিজের রাগ চটে গেল। টার্গেট মিস হয়ে গেল সুইটহার্ট। হঠাৎই নির্জন ছাদে ব্যারিটোন ভয়েসে এমন কথা শুনে থমকে দাঁড়ালো রাজ্য। পিছন ফিরে অদ্ভুত সৌন্দর্যের সেই পুরুষকে দেখে কোনো কথার উত্তর না দিয়ে রাইফেলের পার্টসগুলো দ্রুত হাতে খুলে ব্যাগে ভরতে উদ্যত হলো। টার্গেট বরাবর বুলেট শ্যুট করতে চাইলে মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে, তোকে আমি মেরেই ফেলবো, এই টার্গেট নিয়ে গুলি ছুটতে হবে ডার্লিং। দ্বিতীয়বার যুবকটির মুখে এমন হেয়ালি কথা শুনে রাজ্যের মাথায় রাগ কিলবিল করে উঠল। এই মুহূর্তে লোকটির এমন গায়ে পড়া ভাব তার মোটেও পছন্দ হচ্ছে না। তার মধ্যে লোকটি দেখতেও সন্দেহজনক। লোকটির চিন্তা মন থেকে সরিয়ে নিজের সব কিছু গুছিয়ে ছাদ ত্যাগ করার উদ্দেশ্যে পা বাড়াতেই যুবরাজ পথ আগলে দাঁড়িয়ে আবেশ মেশানো কণ্ঠে বলে উঠল, কতক্ষণ ধরে একা একা বকবক করে যাচ্ছি, অ্যাভয়েড করছো কেন? রাজ্য এবার তার তরতর করে বেড়ে যাওয়ার রাগকে কন্ট্রোল করতে না পেরে বুক বরাবর এক কঠিন পাঞ্চ মেরে দাঁতে দাঁত পিষে বলে উঠল, আমি কবেকার সুইটহার্ট আপনার? কঠিন সিচুয়েশনে বকবক করে মাথা খারাপ করে দিচ্ছেন। খুশির মাত্রা এতই সজোরে ছিল যে অন্য কেউ হলে পেছন দিকে 2 হাত জায়গা সরে যেত, কিন্তু যুবরাজ ঠাই সেই জায়গাতেই শক্ত অবস্থানে মুখে হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে রইল। কোনো প্রকার ব্যথাও যেন সে অনুভব করেনি তাকে দেখে, এমনটাই মনে হলো রাজ্যের। এই মুহূর্তে এই সাংঘাতিক ছেলেটিকে নিয়ে তার ভাববার মোটেও সময় নেই। হাত ঘড়িতে সময় দেখে কানে থাকা ব্লুটুথ ডিভাইস ক্লিক করে ওপাশের ব্যক্তির উদ্দেশ্যে তেজি কণ্ঠে বলে উঠল, প্লিজ কভার দ্যাট হোটেল, দ্য ক্রিমিনাল ইজ ট্রাইং টু এসকেপ। কথাগুলো বলেই যুবরাজের চোখে চোখ রেখে কঠিন কণ্ঠে বলে উঠল, মুভ। যুবরাজ মুচকি হেসে গভীর দৃষ্টিতে এমনভাবে রাজ্যের দিকে তাকিয়ে রয়েছে যেন পৃথিবীর কোনো বিষয়েই তার খেয়াল নেই। রাজ্য যুবরাজের এমন বেহুদা অবস্থা দেখে নিজেই পাশ কাটিয়ে চলে যেতে যেতে বলে উঠল, সেমলেস। মেয়েটি তোকে নির্লজ্জ খেতাবে ভূষিত করে চলে গিয়েছে। খুশি আইডুড? হঠাৎই রায়াফের কণ্ঠে হুঁশ ফিরল যুবরাজের। রাজ্যের খুশি মারার স্থানে হাত বুলিয়ে ফিচেল হেসে যুবরাজ বলে উঠল, বউ তো দেখছি আমার থেকে আরো 2 ধাপ উপরে। আই লাইক ইট। মেয়ে কিন্তু পুলিশের স্পেশাল ফোর্স, ভস্য করে দেবে তোকে। কথাটি বলেই রেলিং ধরে নিচের রাস্তার দিকে অনুসন্ধানের নজরে তাকালো রায়াফ। আমি ভস্য হতে চাই, সাবলীল স্বীকারোক্তি যুবরাজের। রায়াফ তার প্রখর দৃষ্টি যুবরাজের দিকে নিবদ্ধ করে বলে উঠল, নিজের সর্বনাশ তাহলে ডেকে আনতে চাইছিস? যুবরাজ কিছুক্ষণ মৌন থেকে ফুস করে শ্বাস ছেড়ে গমগমে কণ্ঠে বলে উঠল, মানুষের সর্বনাশ করে বেড়ালে নিজের সর্বনাশ একদিন হবে, এটাই ন্যাচারাল। এত নিখুঁত হিসেব কষে কি জীবন চলবে? রায়াফ বুঝতে পারল যুবরাজ কঠিনভাবে কট খেয়েছে মেয়ের মনের আঙিনায়। এই পথ থেকে সরে আসতে হলে যে কোনো একজনকে জীবনের দ্য এন্ড মেনে নিতে হবে, কারণ যেই জিনিস যুবরাজের মনে ধরেছে সে সেটা আদায় করেই ছাড়বে। আর জেনে শুনে একজন ক্রিমিনালকে কোনো মেয়েই সাদরে গ্রহণ করবে না। রায়াফের ভাবনার ভাটা পড়ল যুবরাজের ভরাট কণ্ঠে।
চল আবার সুইটিকে হেল্প করি বলে কিটকিটিয়ে হেসে উঠল যুবরাজ। রায়াফ অবাক হয়ে জানতে চাইল, কিভাবে? সুইটি যাকে খুঁজছে সে আমার শিকার। একজন আদর্শ স্বামীর কর্তব্য কি জানিস? বইয়ের কাজ সহজ করে দেওয়া। আই উইল কিল হিম। কথাগুলো বলে হো হো শব্দ করে হেসে উঠল যুবরাজ। যুবরাজের ভয়ানক সেই হাসি শো শো শব্দে বয়ে চলা বাতাসে বাড়ি খেয়ে ভয়ঙ্কর এক আলোড়ন সৃষ্টি করল পুরো ছাদ জুড়ে। যুবরাজের এই হাসির মানে রায়াফ জানে। নিজের কাঁধের ব্যাগ থেকে ট্যাব বের করে অনেকগুলো ছবির ভেতর থেকে একটি ছবি বের করে তার উপর লাল রঙের ক্রস সাইন আঁকলো এবং মনে মনে বলে উঠল, আজকে তুই শেষ বাস্টার্ড। অন্ধকার কক্ষে ইজি চেয়ারে চোখ বুজে শুয়ে শুয়ে বিভিন্ন ভাবনা ভেবে চলেছেন সাদাব শাহির। নবনীতার বড় বড় মায়াবী চোখের পাপড়ি ঝাপটানোর মুহূর্ত তাকে আজও রোমান্বিত করে। মৃত্যুর পূর্ব মুহূর্তে নবনীতা সাদাব শাহিরের হাত ধরে বহু কষ্টে ভেঙে ভেঙে বলেছিলেন, আমার ছেলে যেন কারো ক্ষতি করতে না পারে, ও যেন মানুষের মতো মানুষ হয়। কথা দাও, তুমি আমার ছেলেকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলবে। যুবরাজ যেন মায়ের অভাবে আর 5টা ছেলে মেয়ের মতো নষ্ট না হয়। নবনীতার মৃত্যুপূর্ব ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সেই করুণ আকুতি আজও সাদাব শাহিরের কানে বাজে। তিনি দুঃস্বপ্নেও ভাবেনি তার ছেলে একজন খুনি হবে। ছেলেকে সঠিকভাবে মানুষ করতে না পারার ব্যর্থতা শান্তি নিদ্রা যাপন পর্যন্ত করতে দেয় না সাদাব শাহিরকে। ভাইয়া ঘুমাচ্ছ? সামিনার মৃদু কণ্ঠের প্রশ্নে চোখ মেলে তাকালেন সাদাব শাহির। সে চেয়ারে হেলান দিয়ে রাখা মাথা তুলে হাঁটুতে ভর দিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। এরপর বোনের দিকে করুণ দৃষ্টি পেতে প্রশ্নবাণ ছুড়ে বলে উঠলেন, আমার ছেলে মানুষের জীবন কেড়ে নেয়, এটা তুই কবে থেকে জানতিস? বড় ভাইয়ের মুখে এমন প্রশ্ন শুনে ভয়ে কেঁপে ওঠেন সামিনা। যেই সত্য এতগুলো দিন তিনি চেপে এসেছেন সেটা তার ভাই কিভাবে উন্মোচন করলেন? বিশালাকার হোটেলটির চারপাশ পুলিশ আর পুলিশের স্পেশাল ফোর্স হোটেল সোয়েটের দখলে। সোয়েট হচ্ছে পুলিশের এমন একটি সংস্থা যা সমস্ত কঠিন সিচুয়েশন দক্ষ হাতে হ্যান্ডেল করার জন্য উচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত হন। সোয়েটের সদস্যরা সবসময় ভারী অস্ত্র বহন করেন এবং এমন সব ক্রিমিনাল তারা অ্যারেস্ট করতে সক্ষম হন যারা সাধারণ পুলিশের ধরাছোঁয়ার বাইরে। গোয়েন্দাগিরি করে শুরু করে ক্রিমিনাল ক্রিলিং সমস্তটাই দক্ষ হাতে সামলান সোয়েটের সদস্য রাজ্য অ্যানিসহ তাদের 10 জনের একটি টিম। কেউ লিফট ধরে, কেউ সিঁড়ি বেয়ে 8 তলার উদ্দেশ্যে দৌড়ে চলেছে। হোটেলে অবস্থানরত কাউকে নিচে নামতে দেয়া হয়নি। এমনকি রাত প্রত্যেকের রুমে চলেছে কঠিন সার্চিং মিশন। 8 তলার নির্দিষ্ট রুমে এসে একটি মেয়েকে অচেতন অবস্থায় ফ্লোরে পড়ে থাকতে দেখে অ্যানি দৌড়ে মেয়েটির কাছে চলে যায়। রিভলভার হাতে সকলেই সজাগ দৃষ্টিতে চারপাশের চোখ বুলিয়ে সন্দেহজনক কিছুই খুঁজে পেল না। মেয়েটির পালক চেক করে শক্ত কণ্ঠে সহযোগীদের উদ্দেশ্যে অ্যানি বলে উঠল, ভিকটিমের পালস রেট খুব কম, এমার্জেন্সি হসপিটাল শিফট করার ব্যবস্থা করুন প্লিজ। পুলিশের 4 জন সহকারী মেয়েটিকে ধরে লিফটে করে দ্রুত পাশেই অবস্থানরত হসপিটালে নিয়ে চলে গেল। রাজ্য চারপাশে চোখ বুলিয়ে জানালার সাথে লেগে থাকা ভোঁতা বুলেট টেনে বের করে হাতে নিয়ে চারপাশে আরেকবার চোখ বুলালো। পুরো রুম চকচকে ক্লিন, কোথাও কোনো কিছু এলোমেলো অবস্থায় নেই। রাজ্য ভেবেই পাচ্ছে না এই অল্প বয়সী মেয়েটা এখানে কি করছে, আর তাকে কেউ খুনই বা করতে চাইবে কেন? টানা 2 ঘন্টার তল্লাশি চালিয়েও কিছুই পাওয়া গেল না হোটেলটিতে। আর রিসেপশনিস্ট এর কাছ থেকে জানা যায় মেয়েটির নাম রুহিতা চৌধুরী। সে নিজেই এই হোটেলটি 2 দিনের জন্য বুক করেছে। মেয়েটির কন্ট্যাক্ট নাম্বার ছাড়া আর কোনো ইনফরমেশন তাদের কাছে নেই। রাজ্য রিসেপশনিস্টের কাছ থেকে নম্বরটি নিয়ে তার টিম মেম্বার নিয়ে চলে গেল হসপিটালের উদ্দেশ্যে। রাজ্যকে অ্যানি আশ্চর্যের সুরে প্রশ্ন করল, তোর অবাক লাগছে না? এইটুকু একটা মেয়ে এত দামি একটি হোটেলে 2 রাতের জন্য রুম বুক করেছে। অবাক তো লাগছেই। এখন এসব প্রশ্নের উত্তর এই মেয়েটি দিতে পারবে যে সে কেন এই রুম বুক করেছে।
আর এই অজ্ঞাত লোকটি বা কে? আর কী জন্য তাকে মারতে চাইছে? তার আগে মেয়েটির পরিবারের সাথে দেখা করা প্রয়োজন।